হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লেজিং একাডেমি। আমি তোমাদের দেবলীনা ম্যাম, দেবলীনা ব্যানার্জি। আজকে থেকে তোমাদের এই ব্লেজিং একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা এবার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসও পাবে, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি মেন কিছু উইকলি মানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি এনেছি, জানুয়ারি ফেব্রুয়ারি বেশ কিছু মিলেমিশে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি আজকে পড়াচ্ছি। এবং এগুলো যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়াচ্ছি ডেসক্রিপটিভ থাকছে, কিন্তু এই ডেসক্রিপটিভ থেকেই তোমরা ছোট ছোট বিভিন্ন প্রশ্ন পাবে বিভিন্ন এক্সামের জন্য। যেমন ধরো সামনে তোমাদের ডাব্লিউবিসিএস আসতে চলেছে। ডাব্লিউবিসিএস 2024-এর যে ফর্ম ফিল আপটা হয়েছিল, তো সেটার পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, আশা করছি ভোটের পরে হবে, এখন আর আশা করছি হবে না। এবং তার সাথে ডাব্লিউবিপি এবং প্রত্যেক বছর প্রত্যেক মুহূর্তে আমাদের যে এসএসসির এক্সাম গুলো হচ্ছে, সেই এসএসসি পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেন গুলো তোমরা পাবে কমন। তো আমরা ডেসক্রিপটিভ পড়বো, কিন্তু ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস আমরা দেখবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দেবো আজকের ক্লাস। তো ক্লাস শুরুর আগে আমি আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব তাড়াতাড়ি আপার টেট এর একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, যেটা কিন্তু ঘোষণা আগেই হয়েছিল। রিসেন্টলি এটার একটা নোটিফিকেশন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, এবং এটার পরীক্ষাও কিন্তু এই বছরেই হবে। আপার টেট যেটা তোমরা জানো যে ক্লাস 6 to 8 পর্যন্ত যাদের ডিএলএড এবং বিএড করা রয়েছে তারা কিন্তু এটার অগ্রাধিকার পাচ্ছ। তো যদি আপার টেটের জন্য প্রিপারেশন নিতে চাও, আপার টেটের আমাদের সায়েন্সও রয়েছে আর আর্টসও রয়েছে। যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য এসএসটি থাকবে, সোশ্যাল স্টাডিজ, এখানে জিওগ্রাফি, পলিটি এবং হিস্ট্রি থাকছে, এবং বাংলা, ইংরাজি এবং সিডিপি তো থাকছে। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের জন্য যেটা থাকবে সোশ্যাল সায়েন্স, এখানে ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এটা থাকবে, কেমিস্ট্রি গুলো, লাইফ সায়েন্স এগুলো থাকবে। আর এবং প্রত্যেকটা সাবজেক্টে তার সাথে সিডিপিও থাকবে, পেডাগজি থাকবে, ঠিক আছে? যেমন বাংলা থাকছে, বাংলার সাথে বাংলা পেডাগজি থাকবে, সিডিপি থাকবে, সিডিপির পেডাগজি থাকবে, ইংলিশ থাকবে, ইংলিশের পেডাগজি থাকবে। তোমরা নিশ্চয়ই সিলেবাস সবাই জানো, এবং এরকম সিলেবাস আমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, আমাদের ত্রিপুরা টেটেও কিন্তু এরকমই সিলেবাস রয়েছে, ত্রিপুরা আপার টেট যেটা। তো বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু তার মানে ধরে পড়তে হবে, এবং আপার টেটে কিন্তু ফ্রেশার রিক্রুটমেন্টের হবে। তো সেই জন্য এখন থেকে মাটি কামড়ে পড়ে থাকো এবং খুব ভালো করে পড়াশোনা করো, তোমাদের সাকসেস কিন্তু পাবেই পাবে, এটুকু বলছি। ধরে থাকো, ধৈর্য রাখো, ধৈর্যের ফল সব সময় ভালো হয়, এটা জেনে রেখো, সব সময় ভালো হবে। আর তুমি যদি ভালো কর্ম করে থাকো, তুমি যদি ভালো করে থাকো, তাহলে আজ না হয় কাল তুমি ভালো ফল পাবেই পাবে, এটুকু গ্যারেন্টি দিচ্ছি। এটা আমার মুখের কথা নয়, এটা উপরওয়ালার বাণী। তো এই বাণীটাকে কাজে লাগাও, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, নিশ্চয়ই ভালো ফল পাবে। তো চলো আমি শুরু করে দেবো আজকের ক্লাস। ফার্স্ট টপিক কি আছে একটু দেখো, আমি টপিক ওয়াইজ একটু পূর্ব দেখাবো এবং এর সাথে ডিটেলস আলোচনা করবো। ফার্স্ট কি বলছে, 77 রিপাবলিক ডে। আচ্ছা, রিপাবলিক ডে মানে আমাদের প্রজাতন্ত্র দিবস, যেটা প্রত্যেক বছর 26 জানুয়ারি পালন করা হয়। আমি আগে রিপাবলিক ডে সম্পর্কে দু চার কথা বলবো, তারপরে আমি ডিটেলসে আসবো। তো রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস, এই রিপাবলিক ডেটা কবে পালন করা হয়? ফার্স্ট অফ অল হচ্ছে 26 জানুয়ারি, ঠিক আছে? তো 26 জানুয়ারি রিপাবলিক ডে। এই রিপাবলিক ডে কেন পালন করা হয় সেটা জানতে হবে। বাংলায় বলছে এটাকে প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, তো আমরা জেনে নিই এটা কেন পালন করা হয়। এটা পালন করা হচ্ছে কবে থেকে? 1947 থেকে কি হচ্ছে না, তারও আগে থেকে হচ্ছে না? এটা হচ্ছে 1950, 1950, 26 জানুয়ারি। এবার কেন করা হচ্ছে? কারণ আমাদের ভারতের একটা সংবিধান আছে, সবাই আমরা জানি, চলো কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনটা তৈরির জন্য দায়িত্ব কাকে দিয়েছিল? আমাদের ভারতের একটা কনস্টিটিউশন থাকবে, সংবিধান থাকবে, এটা কে বলছে? কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি কে নিয়োগ করছে বা তোমাদের সংবিধান করার জন্য তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এবার সংবিধান তৈরি করে নাও, এটা দিচ্ছে কে? ক্যাবিনেট মিশন, যেটা 1946 এ হয়েছিল, ঠিক আছে? তো এই যে কনস্টিটিউশন তৈরি হচ্ছে, আমি একটু হিস্ট্রিতে যাচ্ছি, ঠিক আছে, মানে একটু পুরনোতে যাচ্ছে। তো এই যে কনস্টিটিউশন হচ্ছে, এই কনস্টিটিউশন তৈরির কাজ কে করেছিল? তৈরিটা কে করেছিল? ড্রাফটিং কমিটি।
ড্রাফটিং কমিটি। আমি তোমাদেরকে এটুকু বলতে পারি, এখানকার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, এই ডিসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস যদি করতে পারো, তোমাদের জিকে আর্টস এর যত সাবজেক্ট রয়েছে কোনো অসুবিধা হবে না, এটুকু আমি দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে। আর ব্লেজিং একাডেমির নতুন ব্যাচ শুরু হয়েছে কম্বাইন্ড এর, যেখানে এসএসসি রেল রিলেটেড ক্লাস করানো হচ্ছে। তো এই অফলাইন ব্যাচে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। ব্লেজিং একাডেমি যে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নাও। আর আমাদের অফলাইনের ঠিকানা হচ্ছে হৃদয়পুর স্টেশনের একদম কাছে, জাস্ট 2 মিনিটের রাস্তা, একদম 2 মিনিটের রাস্তা। ট্রেনের আওয়াজ শোনা যাবে না, কিন্তু একদম 2 মিনিট হাঁটা পথে তুমি স্টেশন পৌঁছে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ড্রাফটিং কমিটি, এই ড্রাফটিং কমিটি সংবিধান তৈরি করেছিল। এই ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল কবে? 1947 29 আগস্ট, ঠিক আছে। তো এই ড্রাফটিং কমিটি সংবিধান লিখলো, মানে অ্যাকচুয়ালি কাজটা শুরু হলো, লেখার কাজ শেষ হতে সময় লেগেছিল 6 মাস, কিন্তু সংবিধান তৈরি হবে, কি কি থাকবে না থাকবে হেডারে আলোচনা, এইসব যে পর্যালোচনা চলেছিল, এই টোটাল কাজটা শেষ হয়েছিল, সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, এটা তোমরা সবাই জানো। তো কনস্টিটিউশন লিখলো এবং লেখা হলো 6 মাস ধরে। এবং লিখেছিলেন কে? আমাদের ভারতের সংবিধান কিন্তু হাতে লেখা সংবিধান, বিশ্বের একমাত্র লিখিত বৃহৎ সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। হাতে কে লিখেছিলেন? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। জানা না থাকলে নোট ডাউন করো, হাতে উনি লিখেছিলেন পিক্টোগ্রাফ প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। দুটো ভাষায় আমাদের সংবিধান লেখা হয়েছিল, একটা ইংলিশ আর একটা হিন্দি। ইংলিশে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা এবং হিন্দিতে লিখেছেন বসন্ত বিহারী বৈদ্য, ঠিক আছে। আমি একবার লিখে দিচ্ছি, ইংলিশে লিখেছেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, আর হিন্দিতে লিখেছেন বসন্ত বৈদ্য বা বসন্ত কুমার বৈদ্য, ঠিক আছে। তো এটা লেখার জন্য প্রেম বিহারী নারায়ণ রায়জাদা কিন্তু কোনো পারিশ্রমিক নেননি, শুধু একটাই কন্ডিশন ছিল যে তার প্রত্যেকটা প্রচ্ছদে সই থাকবে, সাইন থাকবে। আর সংবিধানের যে চারিদিকে যে নকশা রয়েছে, যে আর্কিটেকচার ব্যাপারটা রয়েছে, সেটা করেছিলেন নন্দলাল বসু এবং তার শান্তিনিকেতনের আরো ছাত্র সমূহ, যেখানে রামায়ণ মহাভারত বেদ এবং মুঘল শাসনের বিভিন্ন চিত্রশিল্প এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এটা আমি কিন্তু কনস্টিটিউশন সম্পর্কে বলছি, আমি কিন্তু এখনো আমার এই রিপাবলিক ডেতে আসিনি, ওকে। তো এই যে এবার কি হলো, কনস্টিটিউশনটা লিখছে ড্রাফটিং কমিটি, তারা 2 বছর 11 মাস 18 দিনে শেষ করলো, শেষ করে এটাকে জমা দিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে, গণপরিষদের কাছে। তারা জমা দিল কবে? ড্রাফটিং কমিটি Constituent Assembly adopted Constitution. তারা বললো যে নাও সংবিধান আমি লিখেছি বা দেখে নাও, তোমরা তারপরে সই করো। তো এটা করা হয়েছিল কবে? 1949 26 নভেম্বর। এটা কিন্তু বহু পরীক্ষায় আসবেও, ঠিক আছে। 26 নভেম্বর, সেই জন্য এই 26 নভেম্বর আমাদের কি দিবস পালন করা হয়? 26 নভেম্বর হচ্ছে আমাদের ন্যাশনাল কনস্টিটিউশন ডে। এই জন্যই ভারতীয় জাতীয় সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর, ঠিক আছে। তো এবার এই দিনে সংবিধান জমা পড়লো, অ্যাডপ্টেড হলো বা গণপরিষদ দ্বারা গৃহীত হলো। তারপরে যেখানে যতজন সদস্য ছিলেন, প্রায় 284 জন সদস্য এই সংবিধানে স্বাক্ষর করলেন। স্বাক্ষর করার পর সংবিধান কার্যকরী বা চালু হচ্ছে 26শে জানুয়ারি। এই দিন থেকে আমাদের সংবিধান চালু হলো এবং বলা হয় যে ভারত একটি সার্বভৌম, সুভেরেন এবং গণতান্ত্রিক, ডেমোক্রেটিক এবং রিপাবলিক দেশ বা কান্ট্রি, প্রজাতন্ত্র দেশ, ঠিক আছে। সুভেরেন মানে সে কোনো বিদেশি রাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই বা অধীনে থাকবে না। ডেমোক্রেটিক মানে
তার নির্বাচন হবে জনগণের দ্বারা জনগণের জন্য, বাই দ্য পিপল ফর দ্য পিপল, গণতান্ত্রিক। আর রিপাবলিক মানে প্রজাতন্ত্র, এখানে একজন মানে প্রজা থাকবে এবং রাষ্ট্রপতি, ঠিক আছে, রাষ্ট্রের প্রধান থাকবে, তার সবাই প্রজা। তো এই হিসাবে 26শে জানুয়ারি এই দিনকে রিপাবলিক মানে আমাদের সংবিধান কার্যকরী হলো, রিপাবলিক ডে। এবার এবার আর একটা কথা, সেটা হচ্ছে যে 26শে জানুয়ারি দিনে কেন কার্যকরী করলো, এটারও একটা ইতিহাস আছে। চলো তার ইতিহাস জানার জন্য আমরা একটু ইতিহাসে যাই। 26শে জানুয়ারি কেন? 1929 1929 লাহোর অধিবেশন, লাহোর সেশন অফ আইএনসি, জাতীয় কংগ্রেসের যে লাহোর অধিবেশন, যেটার সভাপতি কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু, ঠিক আছে। তো এই জওহরলাল নেহেরু লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন এবং এই অধিবেশনে ঘোষণা হলো যে আমরা যতদিন না স্বাধীনতা পাবো, এবং এই অধিবেশনের দাবিটা কি ছিল? পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজ। এবং এই অধিবেশনে দাবি করলো যে যতদিন না আমরা স্বাধীনতা পাবো ততদিন 26শে জানুয়ারি দিনটাকেই আমরা অর্ধ স্বাধীনতা দিবস হিসেবে পালন করব। এবং সেই জন্য 1930 সালে 26শে জানুয়ারি রাবি নদীর তীরে প্রথম পতাকা উত্তোলন করে জাতীয় কংগ্রেস অর্ধ স্বাধীনতা দিবস পালন করেছিল। ওই দিনটাকে স্মরণে রাখার জন্য আমাদের এই দিনে সংবিধান কার্যকরী হলো এবং এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি, ঠিক আছে। এই ইতিহাস জানা গেল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। এবার আমি আসি যে এবছর আমাদের রিপাবলিক ডেতে কি কি হয়েছে, কি কি সেলিব্রেশন হয়েছে, কে এসছেন, কি ছিল থিম, তারপরে এই যে ট্যাবলু যেগুলো দেখানো হয় সেই ট্যাবলুতে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে সেগুলো দেখে নেবো। চলো দেখো 77, আর এবছর ছিল 77তম প্রজাতান্ত্রিক দিবস, কিন্তু আমাদের এবছর পা দিয়েছে কিন্তু 76 বছর হলো আমাদের প্রজাতন্ত্র দিবস, আর 77তম, কারণ প্রথমটা ধরতেই হবে। তো 77 রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। থিম কি ছিল? এবছর আমরা সবাই জানি যে বন্দে মাতরমের 150 বছর হয়েছে, তো থিম ছিল 150 ইয়ার্স অফ বন্দে মাতরম, ঠিক আছে। চিফ গেস্ট খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে যে প্রজাতন্ত্র দিবসে কে চিফ গেস্ট এসেছেন। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে 2025-এ চিফ গেস্ট কে এসেছিলেন, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে জানাও যে 2025-এ প্রজাতন্ত্র দিবসে চিফ গেস্ট কে ছিলেন। এই বছরের চিফ গেস্ট কে ছিলেন? প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কমিশন অন ইউরোপিয়ান কাউন্সিল অ্যাটেন্ডেড অ্যাজ চিফ গেস্ট, রিফ্লেক্টিং ডিপেন্ডিং ইন্ডিয়া ইউ স্ট্র্যাটেজিক রিলেশনস। মানে এটা হচ্ছে ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান কাউন্সিল, এই দুটোর যিনি চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, তারা এবছর চিফ গেস্ট হিসাবে এসেছিলেন, ঠিক আছে। নাম তোমাদের দেবে না, বাট কোথা থেকে এসেছেন সেটা দেবে। নেক্সট 77 রিপাবলিক ডে প্যারেড, কালচার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্যাবলুস, স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, হাইলাইটেড হেরিটেজ, ফ্রিডম স্ট্রাগল, সোশ্যাল রিফর্ম অ্যান্ড মডার্ন অ্যাচিভমেন্টস সাচ অ্যাজ ডিজিটাল লিটারেসি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি আমাদের এবার যেটার উপরে বেশি জোর দেওয়া হয়েছিল, যে ট্যাবলুগুলো করা হয়েছিল, তার বিভিন্ন সোশ্যাল যে হেরিটেজ প্রোগ্রামগুলো রয়েছে, যে হেরিটেজ সাইট রয়েছে, সেগুলোকে সেই ট্যাবলুতে আনা হয়েছিল। এবং সব থেকে বড় করে ডিজিটাল লিটারেসি উপরেও কিন্তু একটা ট্যাবলু থিম করা হয়েছিল, সেটা কেরল করেছিল। কারণ কেরলে এবছর লাস্ট ইয়ার 2025 সালে 100% ডিজিটাল লিটারেরি বা ডিজিটাল লিটারেসি হয়েছে, ঠিক আছে। এমনিতে তো ওদের লিটারেসি রেট তো 100% আছে, বাট এবার ছোট হচ্ছে ডিজিটাল লিটারেসি। মানে ডিজিটাল লিটারেসি এটা কি? যে ডিজিটালি শিক্ষিত, অর্থাৎ যারা বাড়ি থেকে আসতে পারে না, মানে ঘরের গৃহবধূ বা বয়স্ক মানুষ, তাদের জন্য ডিজিটালি পড়াশোনা। এবং এই ডিজিটালি পড়াশোনার ধারণা কিন্তু আজকে আসেনি, এটা করে গেছেন 2003 সালে এপিজে আব্দুল কালাম কেরলে করেছেন। এই ধারণা তিনি এনেছিলেন, যে তারা বাধ্যতামূলক করেছিলেন যে প্রত্যেকটা বাড়িতে একজন করেও ডিজিটালি শিক্ষিত থাকতেই হবে। সেটা তখন থেকে শুরু হয়েছে, আজকে সেটা 100% হয়ে গেছে। Defense display, the parade featured advanced defense
platforms and joint military capabilities reflecting India's shift towards integrated warfare. আর এই যে প্যারেডে ফার্স্ট হয়েছে দুটো ক্ষেত্রে হয়েছে, একটা ইন সার্ভিস যেটা ইন্ডিয়ান নেভি হয়েছে, আর একটা যে ধরো বিভিন্ন স্টেটে যে পুলিশ থাকে তাতে দিল্লি পুলিশ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার নোটেবল ট্যাবলুকস থিম কার কি ছিল দেখো। ফার্স্ট বলছে সাব থিম स्वतंत्र का मंत्र, वंदे मातरम एंड समृद्धि का मंत्र, आत्मनिर्भर भारत। ঠিক আছে, স্বতন্ত্র কা মন্ত্র বন্দে মাতরম। এবার বন্দে মাতরম 150 বছর হয়েছে এবং বিভিন্ন জায়গায় বন্দে মাতরমের কিন্তু প্রচুর থিম করা হয়েছে। আসাম হাইলাইটেড আসকারিকান্দি ভিলেজ এন্ড ইটস টেরাকোটা ক্রাফট ট্র্যাডিশন। আসারিকান্দি ভিলেজ মানে আসামের একটা গ্রাম রয়েছে, সেখানকার যে হস্তশিল্প সেই হস্তশিল্পটাই ট্যাবলুতে তুলে ধরা হয়েছে। আচ্ছা, গুজরাট অনার্ড মাদাম ভিকাজি কামা and traced the evolution of the Indian national flag from 1906 to 1947। আমাদের মাদাম ভিকাজি রুস্তম কামাকে কি বলা হয়? বিপ্লববাদের জননী, তাই তো? তা এই যে কামা প্রথম ইন্ডিয়ান ফ্ল্যাগ লন্ডনে তুলেছিলেন সেটা সবাই জানো। তো সে এই জিনিসটাকে মানে রিলেটেড করার জন্য তো গুজরাট কি করেছে, মাদাম কামা তো সাবথিং রয়েছে এবং কি করেছে, ট্রেসড দ্য ইভলিউশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ভারতের জাতীয় পতাকা 1906 থেকে 1947। আমাদের জাতীয় পতাকা যে প্রথমেই এই যে অশোক চক্র আর এই তিনটে রঙে হয়েছে তা নয়, একদম 1906 থেকে 1947 পর্যন্ত যে জাতীয় পতাকার যে বিভিন্ন ভাগগুলো মানে কি বলবো যে চেঞ্জ গুলো হয়েছে সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে এবং মাদাম ভিকাজি রুস্তম কামাকে এখানে সম্মান জানানো হয়েছে। উইথ মহাত্মা গান্ধী অ্যান্ড চক্র চরক, যেটা চরক মানে চরক যেটা বলা হয়। উত্তরপ্রদেশ প্রেজেন্টেড বুন্দেলখন্ডস কালচারাল হেরিটেজ অ্যালংসাইড মডার্ন ডেভেলপমেন্ট। উত্তরপ্রদেশের যে বুন্দেলখন্ড জায়গাটি রয়েছে সেই বুন্দেলখন্ডের কালচারাল হেরিটেজ এবং সেই যে মডার্ন একটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে মেন ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে ফার্স্ট কে হয়েছে। ফার্স্ট প্লেস হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের থিম কি ছিল? মহারাষ্ট্রের থিম ছিল গণেশ উৎসব, কিন্তু সে একটা গণেশ উৎসবটাকে সিম্বল দেখিয়েছে এইভাবে আত্মনির্ভরতা। গণেশ উৎসব শুধু না, সিম্বল অফ আত্মনির্ভরতা, ঠিক আছে। সেকেন্ড প্লেস হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ফোক ডান্স। জম্মু কাশ্মীরের যে হস্তশিল্প এবং ফোক ডান্স যেটা রয়েছে সেটা দেওয়া হয়েছে। থার্ড প্লেস হচ্ছে কেরালা, যেটা বললাম ওয়াটার মেট্রো অ্যান্ড 100% ডিজিটাল লিটারেসি, এটার উপরে দেখানো হয়েছে। বেস্ট কালচারাল সেন্ট্রাল মিনিস্ট্রি, মানে সেন্ট্রাল বিভিন্ন মিনিস্ট্রি থেকেও কিন্তু ট্যাবলুগুলো করানো হয়। সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে পেয়েছে মিনিস্ট্রি অফ কালচার, যাদের থিম ছিল হচ্ছে বন্দে মাতরম, দ্য সোল ক্রাই অফ এ নেশন। আর স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, 150 বছর বা 150 ইয়ার্স অফ বন্দে মাতরম, ঠিক আছে। সো এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও বা তোমরা এটার কি বলবো পিডিএফ পেয়ে যাবে গ্রুপে বা আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা রয়েছে সেখানে আবার পিন করো, তাহলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, নেক্সট ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 2026। 2026 ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? অবজার্ভড অন 3rd মার্চ টু মার্ক দ্য অ্যাডপশন অফ সাইটস মানে CITES, এটার ফুল ফর্ম কি এটা জানা খুব প্রয়োজন আছে। এসএসসি তে কিন্তু এই ধরনের কোশ্চেন দেয়, ঠিক আছে। এখন এনভায়রনমেন্টালের উপরে কিন্তু ভীষণ জোর দেওয়া হচ্ছে। এনভায়রনমেন্টালের উপরে তোমাদের WBCS, SSC বিভিন্ন পরীক্ষায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, তো এই ফুল ফর্ম গুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো সিটিস এর ফুল ফর্ম হচ্ছে কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। ফনা মানে হচ্ছে প্রাণী আর ফ্লোরা হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে। দ্য থিম অফ 2026, 2026 এর থিম কি ছিল ওয়াইল্ড লাইফ ডে? মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস, কনজারভেশন, হেলথ, heritage and livelihood, highlighting the importance of plant resources for health and livelihood.
India is one of 17 mega biodiversity rich countries with around 50,000 medicinal plant species, of which 8,000 are used in Indian medicine, making it one of the world's most important hubs for medicinal and aromatic প্ল্যান্টস। অর্থাৎ আমরা জানি যে আমাদের যে আয়ুর্বেদিক যে ব্যাপারটা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এটা কিন্তু আমাদের ভারতবর্ষে প্রথম হয়েছিল, ধন্বন্তরী করেছেন। তো এই যে আয়ুর্বেদিক চিকিৎসা সংক্রান্ত এবং আয়ুর্বেদিক ব্যাপারে আমাদের আর বায়োডাইভার্সিটি রিচ, ঠিক আছে, বায়োডাইভার্সিটি রিচ লিস্টে ইন্ডিয়ার স্থান হচ্ছে, ইন্ডিয়া 17তে রয়েছে, ঠিক আছে। ইন্ডিয়া ইজ 117 মেগা বায়োডাইভার্সিটি, মানে 17টা মেগা বায়োডাইভার্সিটি যার মধ্যে রয়েছে, তার মধ্যে ইন্ডিয়া একটা স্থানে রয়েছে। তো তার মধ্যে ইন্ডিয়াতে যে মেডিকেল গুলো তৈরি হচ্ছে, মেডিসিন গুলো তৈরি হচ্ছে, তার মধ্যে 15,000 মেডিকেল প্ল্যান্ট স্পেসিস, অফ হুইচ 8,000 আর ইউজ ইন ইন্ডিয়া। মানে ভারতে তার মধ্যে, মানে 15,000 যদি তৈরি হয়, তার মধ্যে ভারতে 8,000 এখানে লাগছে, ঠিক আছে। মানে আমাদের আয়ুর্বেদিকের উপরে কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে। আমরা জানি যে আয়ুষ মন্ত্রণালয় একটা মিনিস্ট্রি তৈরি করা হয়েছে, আয়ুষ মন্ত্রণালয়, ঠিক আছে। এটা কি করা হয়? এটা হচ্ছে আয়ুর্বেদিকের উপরে ট্রিটমেন্ট করানো হয়। ওকে, সো এই আয়ুর্বেদিক আমরা জোর দেওয়া হচ্ছে। এবং ওয়াইল্ড লাইফ ডে মানে শুধুমাত্র যে আমার প্রাণী সংক্রান্ত এটা নয়, কারণ আমার থিমে কিন্তু ফ্লোরা অ্যান্ড ফোনা দুটো কথাই বলা হয়েছে, মাথায় রাখবে। ক্লিয়ার? আমার কিন্তু এই ছোট ছোট টপিক থেকে এই যে আলোচনাগুলো করছি, একটা জিনিস মাথায় রেখো, যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে মন দিয়ে শোনো। বিভিন্ন কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি। ক্লিয়ার? এম আই রাইট? সো যারা বাংলা ইউপিএসসির প্রিপারেশন নিতে চাইছো, ফ্রিতে আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি, ফ্রিতে তোমাদের সাথে আমি ডিসকাস করতে পারি। যদি তোমরা মনে করো, যদি কেউ ভাবো যে আমি হ্যাঁ ইউপিএসসি প্রিপারেশন নেব, আমার একটা গাইডেন্স দরকার, আমরা ইউপিএসসি ব্যাচ এখন চালু করছি না, তখন তোমরা বলবে যে সব ব্যাচে চালু করছে, না আমরা এখন করছি না। বাট তুমি যদি আমার কাছে সাজেশন চাও ইউপিএসসির জন্য, ঠিক আছে, গাইডেন্স চাও ইউপিএসসির জন্য, আমি অবশ্যই দেবো, 100% দেবো, সম্পূর্ণ ফ্রিতে। তার জন্য আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, ওখানে তোমরা কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো এবং বলো যে আমরা দেবলীনা ম্যামের সাথে ইউপিএসসি ব্যাপারে কথা বলতে চাই, ঠিক আছে, আমরা সম্পূর্ণ গাইড করে দেবো ফ্রিতে। ক্লিয়ার হলো এটুকু? আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা যাবো। নেক্সট স্লাইড কি বলছে? নেক্সট স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, এটা হয়তো একটু ঝাপসা আসছে। ওয়াইল্ড লাইফ ডে, আচ্ছা, সেলিব্রেট কনজারভেশন, স্ট্রেনথেন awareness, share inspiring example of conservation of medicinal and aromatic plants through youth, artwork, photography and film, provide policy makers, educators, youth and public with data and insights of medicinal and aromatic plants and other their conservation challenges. এটা দুটো এটা চার্ট বানানো হয়েছে, একটা বলছে যে সেলিব্রেট কনজারভেশন, এটা হচ্ছে স্ট্রেনথেন অ্যাওয়ারনেস, ঠিক আছে। কনজারভেশনের উপরে সেলিব্রেট করা হচ্ছে কিসের উপরে? মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস থ্রু ইউথ, আর্টওয়ার্ক, ফটোগ্রাফি অ্যান্ড ফিল্ম, ঠিক আছে। এখন ওয়াইল্ড লাইফের জন্য বিভিন্ন ফটোগ্রাফি করা হয়, তাই না? তারা লুকিয়ে চুপি থাকে ফটোগ্রাফি। সো ফটোগ্রাফির জন্য তাহলে তো ওয়াইল্ড লাইফকে তো বাঁচিয়ে রাখতেই হচ্ছে, এটাও একটা উদ্দেশ্য তো থাকছে। সো মেডিসিনাল কনজারভেশন অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক plants through youth, artwork, photography and film. আচ্ছা, provide policymakers, educators, youth and the public with data and insights on medicinal and aromatic plants and their conservation challenges. তো তোমাদেরকে দুটো ডিফারেন্স দিতে পারে, দুটোর মধ্যে কি রয়েছে, সেলিব্রেটেড কনজারভেশনের মধ্যে কি রয়েছে, স্ট্রেনথেন অ্যাওয়ারনেস এর মধ্যে কি রয়েছে, ঠিক আছে। এই দুটো ডিফারেন্স তোমাদেরকে দিতে পারে। অ্যাকচুয়ালি এটা বলেছে যে ফোকাস অন মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস এর উপরে কিন্তু বেশি ফোকাস করা হচ্ছে। মানে আমাদের এই ওয়াইল্ড লাইফটাকে বাঁচিয়ে রাখার জন্য এখন বলছে যে দেখো, সত্যি কথা বলতে এই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বা এই সমস্ত কিছু তো আমাদের অনেক পরে এসছে। যেটা ফার্স্ট অফ অল যেটা এসছিল আমাদের আয়ুর্বেদিক, আমরা আয়ুর্বেদিকের ধারণা বেদেও পেয়েছি, অথর্ববেদে আমাদের আয়ুর্বেদের ধারণা রয়েছে। তো এই যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, তো আমাদের প্রাচীন ভারতে এবং আমাদের ভারতবর্ষে প্রথম আয়ুর্বেদিক চালু হচ্ছে, সেই জিনিসটাকে নষ্ট হতে দিলে চলবে? তো চলবে না। আর ওয়াইল্ড লাইফ মানে যেমন ওয়াইল্ড লাইফ মানে অ্যানিমাল এটা নয়, ওয়াইল্ড লাইফ মানে কি, যেটা আমার ওয়াইল্ড লাইফ কনজারভেশন, যেটা আমার একটা মানে বন্য জগৎ যেটা বলা হয়, যেখানে আমার ফ্লোরা অ্যান্ড ফোনা দুটোই থাকছে। সেই জন্য থিমে আমি বারবার বলছি, থিম কিন্তু সেটাই বলেছে, ফ্লোরা অ্যান্ড ফোনা, ঠিক আছে। ওকে, নেক্সট, ন্যাশনাল আরোগ্য ফেয়ার 2026. The Ministry of Ayush organized the National Arogya Fair 2026 at
Sigaon, Maharashtra from 25 to 28 February, a session on Ayurvedic farming, convert medicinal plant cultivation, agroforestry and market linkage. অর্থাৎ ন্যাশনাল আরোগ্য ফেয়ার যে মেলাটা, আরোগ্য মেলা, এটা এবছর কোথায় হবে বা হয়ে গেছে অলরেডি, ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে, সেটা হচ্ছে সিগাও, মহারাষ্ট্রের সিগাওতে হবে। ওকে, দ্য ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস বোর্ড, ন্যাশনাল মেডিসিনাল এর জন্য একটা প্ল্যান্ট বোর্ড করা হয়েছে, যেটা তৈরি হয়েছিল 2000 সালে, ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ। এই আয়ুষ মিনিস্ট্রির আন্ডারে এটা রয়েছে। আয়ুষ মিনিস্ট্রি কবে হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ইট ফোকাসেস অন কনজার্ভিং মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড কোঅর্ডিনেটস ফর এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ পলিসিস। ঠিক আছে, এই মানে বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত যে উদ্ভিদগুলো, এটার জন্যই কিন্তু আমাদের এই ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড করা হয়েছে। তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড কিসের জন্য হয়েছে, প্রশ্ন আসতে পারে। এবং মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড 2000 সালে হয়েছে, এবং এটার উপরে কোন তথ্যটা সঠিক বা কোন তথ্যটি সঠিক নয়, এরকম প্রশ্ন ইউপিএসসিতে আসে। এবং এই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমার ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করানো। তোমরা অনেকে বলবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাডাম এমসিকিউ করান না, ডেসক্রিপটিভ করলে কি হবে, এখানে আমার বিভিন্ন স্টুডেন্ট রয়েছে, তাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা আমি সেজন্য কিন্তু এক্সাম ওয়াইজ বলে দিচ্ছি কোন পরীক্ষায় কি আসতে পারে। ঠিক আছে, ক্লাসটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক চাই, আর অবশ্যই ক্লাসটাকে শেয়ার করতেই হবে। ঠিক আছে, নেক্সট হিন্দি দিবস। হিন্দি দিবস এটা পালন করা হয় 10th জানুয়ারি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এবার ইন্টারন্যাশনাল 10th জানুয়ারি হিন্দি দিবস, হিন্দি তো আমাদের ভারতবর্ষে শুধু আছে, আর কোনো দেশে আছে কি? রিসেন্টলি শ্রীলঙ্কাতে কিন্তু হিন্দির উপরে কোর্স চালু করা হচ্ছে। ঠিক আছে, তো হিন্দি দিবস এটা পালন করা হয় 10ই জানুয়ারি, এবং এটা শুরু হয়েছিল 1975 থেকে, 1975 সাল থেকে। প্রথম হিন্দি কনফারেন্স যেটা হয়েছিল নাগপুরে হয়েছিল ভারতবর্ষে। ঠিক আছে, তো সেই দিনটাকে স্মরণে রাখার জন্য 10th জানুয়ারি আমাদের ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়। ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স হেল্ড ইন নাগপুর ফার্স্ট, ঠিক আছে, ইন 1975 ডিউরিং ইন্দিরা গান্ধীর টেনিউর। অর্থাৎ এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তো তার সময় ভারতে প্রথম হিন্দি কনফারেন্স হয়েছিল, এবং ওই 10th জানুয়ারি হয়েছিল। সেই দিনটাকে স্মরণে রাখার জন্য 10th জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়। আর একটা হয় ন্যাশনাল হিন্দি ডে, যেটা 14ই সেপ্টেম্বর। ঠিক আছে, এই ন্যাশনাল হিন্দি ডে 14ই সেপ্টেম্বর কেন পালন করা হয়? কারণ এই 14ই সেপ্টেম্বরে আমাদের 1950-এ, খুব সম্ভবত 50 হবে, আমার ঠিক সালটা মনে পড়ছে না, হ্যাঁ 50ই হবে, আমাদের হিন্দিটা রাষ্ট্রীয় ভাষা তো নয় ঠিক, সংবিধানে যুক্ত হয়েছিল। তো সেই জন্যই এই হিন্দি ন্যাশনাল হিন্দি ডে পালন করা হয় 14ই সেপ্টেম্বর। ঠিক আছে, ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ মেঘালয়া হাইকোর্ট। মেঘালয় যে হাইকোর্টে, মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস কে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু দিতে পারে, কারণ মেঘালয়া এই সাইডটা হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন সাইড, তো নর্থ ইস্টার্ন সাইডের সম্পর্কে কিন্তু আমাদের জানাটা খুব বেশি প্রয়োজন, কারণ এখান থেকে মানে এখানে আমাদের অনেক ধরনের, এখান কি বলবো, একটা ব্যাকওয়ার্ড সাইডের, এবং এখানের জন্য আলাদা একটা কিছু কিছু জায়গায়, যেমন আমাদের সংবিধানের যে শিডিউল রয়েছে, শিডিউল 6 নম্বর শিডিউলে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড, এই 5টা রাজ্য সম্পর্কে তাদের আলাদা শাসনতান্ত্রিক সুবিধা রয়েছে, এই তথ্যটা রয়েছে। তো এই মানে এই উত্তর পূর্ব রাজ্য থেকে বিভিন্ন প্রশ্ন আসে, ফোক ডান্স যেগুলো রয়েছে, ফোক ডান্স, ফোক সং, বা বিভিন্ন যে তোমার ফেস্টিভ্যাল গুলো, স্টেট ফেস্টিভ্যাল, এই নর্থ ইস্টার্ন স্টেট থেকে বেশি আসে। ওকে, এসএসসি তে খুব আসে। তো এবার মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস হলেন, যার নাম কি? রেবাতি মোহিতি দেরে। রেবাতি মোহিতি দেরে। তোমাদের প্রশ্নটা এটাও দিতে পারে, ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমি বারবার বলছি ইউপিএসসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন স্টেট পিএসসির জন্য ইম্পর্টেন্ট। তোমাদের প্রশ্নটা এটা দিতে পারে যে রেবাতি মোহিতি দেরে কোন রাজ্যের প্রথম মহিলা চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হয়েছেন? রেবাতি মোহিতি দেরে, ঠিক আছে, কোথাকার হয়েছেন? মেঘালয়। জাস্টিস রেবাতি মোহিতি দেরে has been appointed as the first woman chief justice of Meghalaya High Court. ক্লিয়ার? বোঝা গেছে? তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা এটা পিডিএফ চাইলে পেয়ে যাবে।
নেক্সট, প্রবাসী ভারতীয় দিবস, এটা খুব বলার মতো একটা প্রশ্ন। প্রবাসী ভারতীয় দিবস এটা পালন করা হয় 9 জানুয়ারি, 9 জানুয়ারি। কেন পালন করা হয়? 1915 সালে 9 জানুয়ারি মহাত্মা গান্ধী বা এম কে গান্ধী ভারতে এসেছিলেন। কেম ইন ইন্ডিয়া, কোথা থেকে? ফ্রম সাউথ আফ্রিকা। ওকে, সাউথ আফ্রিকা থেকে তিনি ভারতে আসেন এবং সেটা কত সালে? 1915 সালে। এই যে মহাত্মা গান্ধীর প্রত্যাবর্তন, ভারতে আসা, এটাকে স্মরণে রাখার জন্য 2003 সালে ভারতের প্রধানমন্ত্রী তখন হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী। সেই সময়ে তিনি এই প্রবাসী ভারতীয় দিবস শুরু করছেন। ঠিক আছে, মহাত্মা গান্ধী 1915 সালে ভারতে আসেন এবং আসার সাথে সাথেই প্রথম 1917-তে ফার্স্ট সত্যাগ্রহ করেন। ফার্স্ট সত্যাগ্রহ সেটা কোথায়? চম্পারণ। ওকে, প্রথম সত্যাগ্রহ যেটা হয়েছিল সেটা কোথায়? বিহারের চম্পারণে, নীল ছাঁচের উপরে জন্য হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার? এই যেখানে লেখাই আছে commemorated the return of Mahatma Gandhi to India from South Africa in 1915. Okay, clear? Next, NPS বাৎসল্য স্কিম 2025 কি বলছে? The Pension Fund Regulatory and Development Authority PARDA has issued guidelines for the NPS বাৎসল্য স্কিম, নিউ পেনশন স্কিম যেটা 2025, expanding the national pension scheme framework to enable early life pension inclusion for minors. কি বলেছে? এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম। দেখো এখন সরকারি ক্ষেত্রে কিন্তু এখন সেই পেনশন সেই সিস্টেমটা নেই যে তুমি রিটায়ার করে তুমি পেনশন পাবে। এখন বিভিন্ন স্কিম তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো নিউ পেনশন স্কিম যেটা করা হয়েছে, তো এবং এটা নাম হচ্ছে বাৎসল্য। বাৎসল্য মানে কি? অল্প বয়স, যেটা বাল্যকালে। তো এনপিএস বাৎসল্যটা কি? এনপিএস বাৎসল্য ইজ পেনশন সেভিং স্কিম ফর মাইনরস আন্ডার দি ন্যাশনাল পেনশন সিস্টেম। It allows a parent or legal guardian to open and operate an NPS account on behalf of a child. একজনের মানে ধরো বাচ্চার জন্য এনপিএস চালু করতে পারে, মানে পেনশন স্কিম বা পেনশন অ্যাকাউন্ট যদি করতে হয় তা তো 60 বছর হতে হবে। এবার সাপোজ ধরো কোনো স্পেশাল চাইল্ড আছে বা তার 60 বছর হতে হতে তার বাবা মা বাঁচবে কি বাঁচবে না কোনো ঠিক নেই। তো যদি কোনো গার্জিয়ান, সঠিক গার্জিয়ান, কি বলেছে এখানে? লিগাল গার্জিয়ান। ঠিক আছে, লিগাল গার্জিয়ান বা তার বাবা মা তার নামে পেনশন অ্যাকাউন্ট করতে পারেন, সেটাই হচ্ছে বাৎসল্য পেনশন স্কিম, বাৎসল্য এনপিএস। এটা ভালো করে দেখো, ইট অ্যালাউস এ প্যারেন্ট, ঠিক আছে, অর লিগাল গার্জিয়ান টু ওপেন, খুলতে পারে, অ্যান্ড অপারেট অন এনপিএস। ঠিক আছে, মানে একটা অ্যাকাউন্ট, এনপিএস অ্যাকাউন্ট। এবার এটা কি করবে যে মাসে মাসে হোক বা বছর বছর হোক একটা টাকা সেখানে জমা করবে। এবার সেই বাচ্চাটির যখন 60 বছর বয়স হবে সে তখন গিয়ে ওখান থেকে পেনশন পাবে। বুঝা গেল? এটাই বলতে চেয়েছে। সো অপারেট অ্যান এনপিএস অ্যাকাউন্ট অন বিহাফ অফ চাইল্ড। এবার ধরো আমি এনপিএস অ্যাকাউন্ট মানে নিউ পেনশন অ্যাকাউন্ট, পেনশন স্কিম যে এই যে সার্ভিসটা রয়েছে এর আন্ডারে আমি পেনশন অ্যাকাউন্ট তখনই করতে পারবো যখন আমি এটা চাকরি পাবো। এবার আমার বাবা মা এটা এখনই করে দিতে পারে যদি তারা লিগাল হন। ঠিক আছে, এবার আমার যখন 60 বছর বয়স হবে তখন গিয়ে আমি টাকা পাবো। ক্লিয়ার? নেক্সট, এনপিএস অ্যাকাউন্ট ফিচার্স। এলিজিবিলিটি হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন্স বিলো 18 ইয়ার্স অফ এজ আর এলিজিবল। মানে এই বাৎসল্য এনপিএস যেটা রয়েছে সেটা কিন্তু 18 বছরের নিচে হতে হবে। আর অপারেটিং ম্যানেজড বাই প্যারেন্ট অর গার্জিয়ান আনটিল দ্য চাইল্ড অ্যাটেন্স মেজরিটি। মানে এটা চাইল্ড যতদিন 18 বছর অবধি, মানে মেজরিটি যতদিন না হবে ততদিন পর্যন্ত এই পেনশন অ্যাকাউন্টে টাকা দিতে হবে। মিনিমাম কন্ট্রিবিউশন, মিনিমাম ইনিশিয়াল অ্যান্ড অ্যানুয়াল কন্ট্রিবিউশন অফ 250 রুপিস, মানে 250 টাকা, অ্যান্ড নো ম্যাক্সিমাম লিমিট।
এটার কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, 250 টাকা মিনিমাম অ্যাকাউন্টে দিতেই হবে। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল পেনশন অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ মাইনর, যে মাইনর যে বাচ্চা রয়েছে তো তার নামেই কিন্তু পেনশন অ্যাকাউন্ট হবে, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নয়। On turning 18, the account is converted into 8 regular NPS account. Investment funds invested through pension fund managers as per NPS guardian. ঠিক আছে, সো এই যে লাইনগুলো রয়েছে, এই যে মানে ফিচার্স গুলো রয়েছে, ফিচার্স গুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এই ফিচার্স থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ওকে, ক্লিয়ার? এটুকু বোঝা গেছে সবার? নেক্সট হচ্ছে অটল পেনশন যোজনা, 2015 সালে এটা চালু হয়েছিল। এবছর যেটা করা হয়েছে যে আরো এক্সট্রা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, 2030 পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। টার্গেট গ্রুপ এটা কি হচ্ছে 18 থেকে 40। অটল পেনশন যোজনা লঞ্চ 2015 টু প্রোভাইড ওল্ড এজ ইনকাম সিকিউরিটি টু আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স। যে আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার যারা রয়েছেন তারা যাতে এখান থেকে কিছু ইনকাম করতে পারে, মানে কিছু টাকা পায়, ঠিক আছে, সিকিউরিটি মানি, তো সেটাই হচ্ছে এই অটল পেনশন যোজনা। কারণ আনঅর্গানাইজড সেক্টর থেকে তো পেনশন পাবে না। ইনিশিয়ালি অ্যাভেলেবল টু সিটিজেন্স এজ 18 to 40, ইন্ডিভিজুয়ালস পেইং ইনকাম ট্যাক্স আর নট এলিজিবল ফ্রম অক্টোবর 2022। এটা কিন্তু 2022 অক্টোবরের পর কিন্তু আর এটা ইয়ে নেই, এলিজিবল নেই, সরি ইনকাম ট্যাক্স এলিজিবল নেই। অটল পেনশন যোজনা অফার্স এ গ্যারান্টিড মিনিমাম পেনশন অফ 1000 to 5000। এটা মিনিমাম হচ্ছে 1000 থেকে 5000 পার মান্থ স্টার্টিং অ্যাট এজ 60। যখন তার ওই 60 বছর বয়স হবে তখন গিয়ে সে টাকাটা পাবে, ঠিক আছে, তার আগে কিন্তু তার পেনশন অ্যাকাউন্টে টাকা দিতে হবে। আর অ্যাডমিনিস্ট্রেটেড বাই পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি পর্দা, যেটা আন্ডার দি ন্যাশনাল পেনশন সিস্টেম আর্কিটেকচার। ঠিক আছে, এখান থেকে এই ফিচার্স গুলোই দেখতে হবে। সো এটা আমার কারেন্ট অ্যাফেয়ার্স আসার এটাই কারণ, এটা 2030 পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, অপারেশন সাগর বন্ধু, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবছরের কারেন্ট অ্যাফেয়ার্স। রিসেন্টলি শ্রীলঙ্কাতে নভেম্বর মাসে, খুব সম্ভবত নভেম্বর মাসে শ্রীলঙ্কাতে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ের নামটা কি? দিতওয়া। ঠিক আছে, দিতওয়া। সো এই দিতওয়া ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলঙ্কায় বহুত ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেখানে ভারতে যে ত্রাণ পাঠিয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে পাঠানো হয়েছিল, খুব সম্ভবত ইন্ডিয়ান নেভি থেকে, তো ইন্ডিয়ান আর্মি থেকে পাঠানো হয়েছিল, যে ত্রাণ পাঠানো হয়েছিল সেটাই হচ্ছে সাগর বন্ধু। কি বলছে? দ্য ইন্ডিয়ান আর্মি, হ্যাঁ, ইন্ডিয়ান আর্মি লঞ্চড এ মেজর ব্রিজ প্রজেক্ট in Sri Lanka under Operation Sagar Bandhu, launched in November 2025 to provide urgent humanitarian assistance and disaster relief (HADR) support to Sri Lanka in immediate aftermath of the devastating cyclone দিতওয়া। এই যে দিতওয়া ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার জন্য পাঠিয়েছে, ত্রাণ পাঠিয়েছে, এটা সাগর বন্ধু। ঠিক আছে, অপারেশন সাগর বন্ধু, এটুকু ক্লিয়ার। ইউপিএসসি তে যেটা দেবে, দিতওয়া নামটা কে দিয়েছে? আমাদের স্টেট হলে দিতওয়া, যদি আমাদের রাজ্যে ঘূর্ণিঝড় হতো তখন নামটা দিত যে কোন দেশ দিয়েছে, বাট এটা ইউপিএসসি এসএসসি তে প্রশ্নটা দেবে এই দিতওয়া নামটা কে দিয়েছে? নেমড বাই ইয়েমেন। এটা লিখে রাখো, এটা আসবে পরীক্ষায়। এই দিতওয়া নামটা দিয়েছে ইয়েমেন। ঠিক আছে, ইয়েমেন দেশ। গাইডেড বাই ইন্ডিয়াস নেবারহুড ফার্স্ট পলিসি অ্যান্ড ভিশন মহাসাগর, সরি। আচ্ছা, শ্রীলঙ্কা আমাদের কোন দিকে রয়েছে? আমাদের ভারতবর্ষের একদম দক্ষিণে রয়েছে এবং ভারত শ্রীলঙ্কাকে আলাদা করেছে কে? পক প্রণালী। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট। ও আচ্ছা, তো এখান থেকে আমাদের ছোট ছোট কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আমাদের কিন্তু জিকেরও কিন্তু ট্র্যাডিশনাল জিকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। যেমন আমি রিসেন্টলি বললাম যে শ্রীলঙ্কায় একটা তথ্য নিয়ে রাখো, শ্রীলঙ্কায় রিসেন্টলি হিন্দিতে কিন্তু কোর্স চালু করা হয়েছে। ওকে, হিন্দি কোর্স শ্রীলঙ্কা দেশ চালু করেছে। শ্রীলঙ্কা
বেশ কিছু বছর আগে 2022 সালে শ্রীলঙ্কাতে ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল, তোমরা নিশ্চয়ই শুনেছো। মানে শ্রীলঙ্কার তখন লোনটা এত বেশি হয়ে গেছিল এবং ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল, মানে শুধুমাত্র লোনের জন্য না, বিভিন্ন কারণ ছিল। প্রথমত সেই সময়ের রাজাপাকসা মাহিন্দ্রা রাজাপাকসা উনি ছিলেন প্রধানমন্ত্রী এবং তার দাদা না ভাই ছিলেন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসা। দুজনে ক্ষমতায় আসার আগে বলেছিল যে আমরা যখন আসবো তখন বিভিন্ন জায়গায় ট্যাক্স ফ্রি করে দেবো। শ্রীলঙ্কার অ্যাকচুয়াল মেন ইনকাম হচ্ছে তাদের ট্রাভেলস আর ওই সামুদ্রিক কিছু জিনিসপত্র আর টেক্সটাইল, এই দুটো থেকে ইনকাম। এবং সেই সময় 2022-23 সেই সময় করোনার সময় 21-22 করোনার সময় তো ট্রাভেলস পুরোপুরি ধূলিসাৎ শেষ কদম। তো আর একটা কারণ ছিল, শ্রীলঙ্কার যে বন্দরগুলো ছিল সেটা 99 বছরের জন্য চীন লিজ নিয়ে নিয়েছিল। এবার লোন দিচ্ছে, লোন তাকে টাকার অ্যামাউন্ট দিতে হচ্ছে, চীনের কাছ থেকে লোন নিয়েছে। এবার কি হলো, তো এই যে ট্রাভেলসও গেল, এবার এদিকে তারা তো বলে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে বিভিন্ন জায়গায় ট্যাক্স ফ্রি করে দেবো, অনেক ট্যাক্স ফ্রি করে দেবো। এবার এমন ট্যাক্স ফ্রি করেছে তাদের রেভিনিউ শূন্য হয়ে গেছে, রাজস্ব ভান্ডার কিছু নেই, খতম। তো এটা বাড়তে 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 এমন আকার ধারণ করেছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা করতে বাধ্য হয়েছিল। এবং সেই সময়ে একটা পাউরুটির দাম 250 টাকা কত করে নিয়েছিল, মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল, লোডশেডিং থাকতো সবসময়, লোডশেডিং, কারেন্ট নেই, এডুকেশন বন্ধ, সবকিছু বন্ধ, বেশ কয়েক মাস হয়েছিল। তো এবার চীন তো আর সাহায্য করছে না, তখন শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কাকে সাপোর্ট একমাত্র করেছিল ভারতবর্ষ। $400 কোটি লোন নিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, যে ভারতবর্ষ তার গ্যারেন্টার হয়েছে। এবং শ্রীলঙ্কা বলেছিল আমাদের শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের কোনো নিন্দা করা হবে না। সেই শ্রীলঙ্কার পাশে একমাত্র ছিল ভারতবর্ষ তখন। তো ওই 2022 কি 23 ফিনান্সিয়াল ইমার্জেন্সি, আমাদের দেশে ফিনান্সিয়াল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেল রয়েছে? 360 রয়েছে, 360 আর্টিকেল, কিন্তু এখনো পর্যন্ত বলতে না আমাদের ভারতে ফিনান্সিয়াল ইমার্জেন্সি হয়নি। ঠিক আছে, তো এই যে ছোটখাটো প্রশ্ন, এবং ভারত শ্রীলঙ্কাকে আলাদা করেছে পক প্রণালী। ওকে, সো এই ছোট ছোট প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? আমি যেটা বললাম যে দ্বিতীয় নামটা দিয়েছে ইয়েমেন। কোন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে এটা কিন্তু আমাদের এই ক্লাসগুলোতে কিন্তু আমি বলে দেব। অপারেশন সাগর বন্ধু, এটা ডাব্লিউপিতেও আসতে পারে, ডাব্লিউবিসিএসও আসতে পারে, বিভিন্ন পরীক্ষা আসতে পারে। দ্বিতীয় নামটা কে দিয়েছে সেটা ডাব্লিউবিসিএস তো আসতেও পারে, ডাব্লিউবিসিএস মেন্সেও আসতে পারে এবং ইউপিএসসিতে আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। ক্লিয়ার? এবং আজকে যে স্কিমগুলো করালাম সেই স্কিমগুলোর উপরেও কিন্তু প্রশ্ন আসবেই আসবে। বোঝা গেল? আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লাস ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার চাই। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, জিকে ক্লাস থাকবে। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। আর যদি কোনো হেল্প লাগে, আমরা তো আছি ব্লেজিং একাডেমি। ব্লেজিং একাডেমির অফলাইনে অ্যাড্রেস হচ্ছে হৃদয়পুর স্টেশনের একদম কাছে, আর অনলাইনেও চলছে। আপারটেটের নতুন ব্যাচ শুরু হচ্ছে, যদি আপারটেটের অ্যাডমিশন নিতে চাও অবশ্যই জানাও আপারটেটে কোন বিষয়ের উপরে তোমরা অ্যাডমিশন নেবে, সায়েন্স না আর্টস। ওকে, ক্লিয়ার? তো চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড বাই।